নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তবে সবার আগেই বাংলা নববর্ষের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে জানাই। বড়দের অসংখ্য প্রণাম, বড়দের সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের ভালোবাসা, আমার সমবয়সীদের আমার একটা শ্রদ্ধা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ভালো কাটান। বছর তো প্রতি বছরই আমাদের চেঞ্জ হবে, আসবে, আমরা নতুন একটা উদ্দীপনা নিয়ে এগোবো। আর আমাদের মধ্যে থাকে কি যে একটা বছর যখন চেঞ্জ হচ্ছে তার মানে আমাদের মধ্যেও কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব। আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। কেন? তার কারণ হচ্ছে যে আমি শনির গোচর নিয়ে যে অনুষ্ঠানটা আপনাদের কাছে প্রেজেন্ট করেছিলাম, আপনারা তাতে অনেক সাড়া দিয়েছেন এবং যে সাড়া পেয়ে আমি খুব আপ্লুত। এবং শুধু তাই না, আমি খুব মোটিভেটেড, আমি খুব ইন্সপায়ার্ড। আমার মনে হচ্ছে যে আমাকে আরও অনেক কিছু মনে হয় কাজ করতে হবে। তো এই নববর্ষের এই প্রাককালে দাঁড়িয়ে আমার মনে হয় যে আপনাদের আরও কিছু যদি সুন্দর শিক্ষণীয় কিছু প্রোগ্রাম যদি উপহার দেওয়া যায়। আমি এ যাবৎ অনেক রকম প্রোগ্রাম করেছি, আপনারা অনেক রকম কমেন্টও করেছেন। আমি শনি সাড়ে সাতি নিয়ে যে প্রোগ্রামগুলো করলাম, যে আঙ্গিকে যে প্রোগ্রামগুলো করলাম, শনি সাড়ে সাতি নিয়ে আমি যে বিশদে প্রোগ্রামগুলোতে নিয়ে আমি যে আসলাম, তাতে করে আপনাদের ভালো লেগেছে। আপনারা বললেন যে না সম্রাটদা, ক্যালকুলেশনটা খুব ভালো, এই ক্যালকুলেশনটা আমরা শুনিনি। এইভাবে যদি ক্যালকুলেশন ওয়াইজ যদি আমরা প্রত্যেকটা গ্রহের বিচার আমরা জানতে পারি তাহলে আপনাদের সুবিধে হয়। আমি নিশ্চয়ই, আমি তো আপনাদের জন্য দায়বদ্ধ আপনাদের জন্য। তার কারণ আমি এই বিষয়কে প্রচণ্ড ভালোবাসি। কেন ভালোবাসি? তার কারণ এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয় মানুষের জীবনকে একটা সুন্দর জায়গা এনে দিতে পারে এবং মানুষের জীবনের একটা সুন্দর জায়গা গড়ে তুলতে পারে। এই বিষয়কে যদি আমরা কাছে টেনে নিতে পারি, এই বিষয়কে যদি আমরা বুঝতে পারি, আমরা তো জ্যোতিষশাস্ত্রকে আমরা ভয় পাই, আমরা ভয়ে জ্যোতিষীর কাছে যাই। বেসিক্যালি এই সাবজেক্টটা তো ভয়ের নয়। কোন পথ অবলম্বন করলে আমি আমার লক্ষ্য পথে আমি পৌঁছতে পারবো বা আমি লক্ষ্যে আমি পৌঁছতে পারবো এবং আমি লক্ষ্যের যে পথ সেই পথও আমি ভ্রষ্ট হব না। কি করব, কিভাবে করব, কেমনভাবে করব, তার মানে আমার মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে যে আমি যে কাজটা করব কেন করব, কিসের জন্য করব, কখন করব, কিভাবে করব। সমগ্র বিষয়টাই কিন্তু একটা ভীষণ একটা আমি বলবো খুব সাবজেক্টিভ, যে সাবজেক্টের পেছনে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি। অবস্ট্রাকশন তো আমরা দেখতেই পাবো, আমরা নেগেটিভ তো দেখবই। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নেগেটিভগুলোকে জাস্ট সরিয়ে পজিটিভকে সেখানে এক্সিকিউট করা। এবার এই পজিটিভকে এক্সিকিউট করতে গেলে আপনার রাস্তায় কিছু খারাপ আসবে। এবার রাস্তায় যখন খারাপ আসবে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, আমরা বীতশ্রদ্ধ হয়ে পড়ি। আমরা শনিকে নিয়ে অনেক সময় ভয় পাই যে শনি আমার রাশির কাছাকাছি এসে গেছে, তার মানে আমার মনে হয় খুব ক্ষতি হবে, আমার মনে হয় খারাপ হবে, বা আপনার সাথে দু একটা খারাপ হওয়া যদি শুরু হয়েও যায় আপনার বা আপনি হয়তো আমরা ভয় পেয়ে যাই। কেন ভয় পেয়ে যাই? দেখুন, আমাদের মধ্যে জ্ঞান কম থাকে বলে। আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করব? আজকে আমরা জ্ঞানের এই একজন দেবতা বৃহস্পতিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এতগুলো কথা কেন বললাম? তার কারণ হচ্ছে যে আমরা যে কোনো বিষয়কে বোঝার আগে আমাদের একটা ভূমিকা লাগে। তো আজকে আমার ভূমিকা বা পটভূমি সেটা যদি আমরা না দেখতে পাই তাহলে কি হবে? আমরা বিষয় সম্পর্কে বুঝতে পারবো না। বৃহস্পতি যে নাকি জ্ঞানের দেবতা, যে নাকি প্রজ্ঞার দেবতা, সে এতদিন পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করছিল। এবার আমরা দেখব 2025 সালের মে মাস যেই কানেক্ট হয়ে গেল, মে মাসের আমরা দেখব বৃহস্পতি আস্তে আস্তে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তার সঞ্চার ঘটিয়ে ফেললো। অর্থাৎ সে আর বৃষ রাশির বাড়িতে থাকবে না, এবার সে মিথুন রাশির বাড়িতে গিয়ে থাকবে। আমরা দেখেছি কি যে বৃহস্পতি একটা বছর করে একটা রাশিতে অবস্থান করেন। তো খুব ভালো কথা, বৃহস্পতির মতো একটা প্ল্যানেট সে যখন একটা রাশিতে এক বছর করে অবস্থান করে, তার মানে বৃষ রাশির এক বছরের যাত্রা তার কমপ্লিট হয়ে গেল। এবার সে মিথুন রাশিতে গিয়ে বসবে এবং মিথুন রাশিতে সে এক বছর থাকবে এবং কালপুরুষের সে 3 নম্বর ভাবে গিয়ে কানেক্ট করছে। এবার বৃহস্পতি কে? তাহলে সবার আগে তো এই প্রশ্নটা আসে, বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে কালপুরুষের নবম আর কালপুরুষের দ্বাদশ। কেন কালপুরুষের নবম? আমরা যদি কালপুরুষের মেষকে যদি আমরা মাথা ধরি বা 1 নম্বর ঘর ধরি, তাহলে এই মেষ থেকে আমরা দেখব ধনু পর্যন্ত 9 নম্বর ঘর, আর যদি মেষ থেকে মীন পর্যন্ত আমরা দেখব 12 নম্বর ঘর। এবার মজাটা কি? মজাটা হচ্ছে যে এই যে ভাগ্যের জায়গার যে কারক গ্রহ তিনিও বৃহস্পতি। ভাগ্যের জায়গাকে কালপুরুষকে কে দেখছে? বৃহস্পতি দেখছে। আবার আমরা দেখছি কি দ্বাদশ ভাব। এবার দ্বাদশ ভাব মানেই আমরা আতকে উঠি। কেন আতকে উঠি? ওরে বাবা, দ্বাদশ মানে তো ব্যয়, না ওটা মোক্ষের ঘর, সবার আগে তো ওটি মোক্ষের ঘর। এবার দেখুন ব্যয় কেন? তার কারণ হচ্ছে ব্যয় আর মোক্ষ, দেখুন একটা ঘরকেই ব্যয় দেওয়া হয়েছে, আবার আরেকটা ঘরকে, সেই ঘরটাকেই আমরা মোক্ষ বলছি। তার মানে দ্বাদশ ভাব,
তার মানে এই একই ঘরে ব্যয় তার মানে নেগেটিভ, একই ঘরে মোক্ষ মানে পজিটিভ কেন দেওয়া হলো? সেই ঘরের মালিককে, সেই ঘরের মালিক হলেন বৃহস্পতি। তার মানে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। তার মানে বুঝতে হবে আমরা যদি একটা প্ল্যানেটের ইন্ডিভিজুয়ালিটি নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা যদি তার একাকিত্ব নিয়ে যদি আমরা একটা প্ল্যানেটকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি প্রচণ্ড বেশি, সে অনেক গুরুগম্ভীর তার জ্ঞান, অনেক গভীর তার জ্ঞান। তার মানে বৃহস্পতির মধ্যে সেই প্রজ্ঞা রয়েছে। এবার কেন দ্বাদশ, কেন সেই মোক্ষ আর কেন সেই হচ্ছে গিয়ে ব্যয়? তার মানে আমার মধ্যে জ্ঞান যদি না থাকে, আমার মধ্যে সঠিক জ্ঞান যদি না থাকে, আমি আমার জীবনের সমস্ত কিছুকে আমি ব্যয় করে ফেলবো, রাইট? তার মানে আমি তো বুঝতে পারবো না আমার কোথায় কি করা উচিত, কোনটা করা উচিত, কখন করা উচিত, কি করা উচিত, কোনটা করা উচিত নয়। তার মানে আমি যদি এই জায়গায় আমি যদি অজ্ঞ হই, তাহলে হবে কি? তাহলে হবে আমি আমার ইমপ্লিমেন্টেশন আমি করতে পারবো না, আমি আমার এক্সিকিউশন আমি করতে পারবো না, বা যদি এক্সিকিউশন করিও সেটা আমি ভুল জায়গায় এক্সিকিউট করে ফেললাম। তার কারণ কি? আমার মধ্যে জ্ঞান কম, আমার মধ্যে সঠিক বিচার করার ক্ষমতা কম, আমার মধ্যে সেই নলেজটা কম যে নলেজ দিয়ে আমি আমার সফলতাকে ধরে রাখবো, যে নলেজ দিয়ে আমি আমার অর্থকে ধরে রাখবো, যে নলেজ দিয়ে আমি আমার কর্মকে ধরে রাখবো, যে নলেজ দিয়ে আমি আমার আস্তে আস্তে আমার কর্মের ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছবো। ওই জন্য এখানে কি দেওয়া হয়েছে? মোক্ষ। মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে চরম প্রাপ্তি। এবার ধরুন আমরা যদি এখানে তো আর সব কিছু আর আধ্যাত্মিকতায় বলা যায় না যে স্পিরিচুয়াল। তার মানে আমাদের বুঝতে হবে যে আমার এখানে মোক্ষ মানে আমার এখানে প্রচুর নলেজ যার থাকবে, সে তার কোয়ালিটির একটা সুন্দর ইউজ করতে পারবে। আর যার নলেজ নেই, সে তার কোয়ালিটির, দেখুন কোয়ালিটি কিন্তু আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেইটাকে ইউজ করাটা একটা আর্ট। তার মানে আপনি যে আপনার ওই কোয়ালিটিকে ইউজ করছেন, তাকে সঠিক না বেঠিক সেটিকে নির্দেশ করবে আপনার ভেতরের জ্ঞান। যার জন্য বৃহস্পতিকে নবম দেওয়া হয়েছে পিতা ধর্ম ভাগ্য। কেন ধর্ম ভাগ্য? কেন? অর্থাৎ আমি যদি রাইট পথে চলি, তাহলে আমি আমার ভাগ্যের প্রসারতা আমি বাড়াতে পারবো। আমরা বলি না যে ভাগ্য আমার ভালো না, অ্যাকচুয়ালি ভাগ্য বলে তো কিছু হয় না, কপালের নাম গোপাল। দেখুন কপালকে আপনাকেই তৈরি করতে হবে। আমার কাছে শনি মঙ্গল রাহু কিন্তু বৃহস্পতি, এরা কয়েকটা এনার্জি। এই এনার্জিকে আমি কিভাবে কাজে লাগাবো, সেই এনার্জিকে কাজে লাগিয়ে আমি কিভাবে পথ চলবো, এইটা হচ্ছে একটা আর্ট। এই আর্টটা যারা পেরেছে তারা জীবনের চরম জায়গায় পৌঁছে গেছে, তারা আজকে সুখ ভোগ করে। আর যারা পারে না তারা আজকে দুঃখ ভোগ করে, বা তারা বারবার তাদের কাছে ব্যর্থতা এসে হাজির হয়। এবার আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, আপনার দুটো জিনিস হয়তো খারাপ হলো, আমার দুটো জিনিস হয়তো খারাপ হলো। আমি আতকে উঠলাম যে এ বাবা আমার তো সব খারাপ হতে আরম্ভ করলো, তার মানে 7.5-তে আমার মনে হয় সব খারাপ হবে। না, দেখুন একটা সায়েন্স বুঝুন, একটা লজিক বুঝতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে যে দেখুন আপনার আমার বাড়িতে কেউ যদি বেড়াতে আসে, সে যদি আমার বাড়িতে আসার পর সে যদি একটা চেয়ারে সে যদি যখন বসবে, আমরা কি করব সেই চেয়ারটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। তার কারণ সেখানে যদি ধুলো ময়লা থাকে তাহলে সেই ধুলো ময়লা তার গায়ে লেগে যেতে পারে, বা আমরা ওটা একটা ভদ্রতারও খাতির যে আমরা চেয়ারটা আপনাকে একটু ঝেড়ে দিলাম বা এর নোংরাটা পরিষ্কার করে দিলাম, এবার আপনি বসুন। তার মানে শনি বা বৃহস্পতি এরা রাশিতে আসবে, বা রাশির থেকে দ্বিতীয় তৃতীয় রাশির দ্বাদশে, রাশির পঞ্চমে, রাশির অষ্টমে কখনো না কখনো এরা সঞ্চার করবে। তার মানে এরা যদি সঞ্চার করে আর আমার যদি খারাপ হয়, তখন কি আমি আটকে উঠবো? না। কেন আটকে উঠবো না? তখন আমার কাছে এই উদাহরণটা রইল যে আমি কারো বাড়িতে বেড়াতে গেলে, আমি যদি তার বাড়িতে বসতে যাই, আমি যদি তার বাড়িতে সেই আসনটা গ্রহণ করতে যাই, সে তার আমার আসনটাকে পরিষ্কার করে দেবে। কেন পরিষ্কার করে দেবে? তার মানে ক্লিনজিং করলো। তার মানে বুঝতে হবে আপনার জীবনে যে সমস্যাগুলো যদি হঠাৎ করে আসে, তার মানে আপনাকে ভগবান বা আপনার এই গ্রহটি আপনার পথের যে কাঁটাগুলো রয়েছে আগে সেগুলোকে সে পরিষ্কার করতে চাইছে। পরিষ্কার করে সে আপনাকে একটা ভালো চেয়ারে বসাবে। এবার আমরা তো ভয় পেয়ে যাই, এবার আমরা ভয় পেয়ে গিয়ে আমরা সেই জায়গায় নেগেটিভিটি আরম্ভ করি। আমরা শুধুমাত্র শনিকে ভয় পাই, আমরা আনন্দ পাই বৃহস্পতি আমার রাশিতে আসছে। যেমন আমার কাছে ইদানিংকালে অনেকে প্রশ্ন করেন যারা আমার কাছে আসছেন, মিথুন রাশির লোকেরা তো বিশেষ করে, যে দাদা এতদিন তো বৃহস্পতি আমার দ্বাদশে ছিল, এবার তো আমার রাশিতে আসছে, তাহলে কি মিথুন রাশির জন্য অনেক বেটারমেন্ট আসছে? আমাদের তো শনি অনেক জ্বালালো। বা আবার কুম্ভ রাশির লোকেরা এখন আমাকে বলছে যে দাদা রাশি সাপেক্ষে বৃহস্পতি তো পঞ্চমে থাকবে, শনি তো আমার রাশির দ্বিতীয় থাকলেও বৃহস্পতি তো আমার রাশির উপর দৃষ্টি
দৃষ্টি দিয়ে রাখবে। তার মানে দেখুন, তার মানে আমি তো মনে হয় শনির মারকতা থেকে বা শনির নাশকতা থেকে হয়তো বৃহস্পতি আমাকে বাঁচিয়ে নেবে। দেখুন এই যে বিষয়টা, কেন আমরা ভূমিকা আলোচনা করি, খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা আলোচনা করাটা, সেটা হচ্ছে যে আজকে ভাবুন যে নাকি কুম্ভ রাশির লোক, সে শনি তার রাশিতে এসেছে বলে সে ভয় পাচ্ছে। কেন? আবার দেখুন সেই রাশির, কুম্ভ রাশির মালিককে, কুম্ভ রাশির মালিক শনি, সেই শনি তার নিজের বাড়িতে এসছে, তাতে করে আমরা ভয় পাচ্ছি। বা আমার বাড়ি, সেই শনি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গেলেও সে দ্বিতীয় থাকছে, তার মানে আমার ভয় পাচ্ছি। আর সেই দ্বিতীয় পতি বৃহস্পতি, সে যখন গোচরে, যখন মিথুন রাশিতে এই মে মাস থেকে যখন সে মিথুন রাশিতে পৌঁছবে, বৃহস্পতি সেখান থেকে কুম্ভ রাশির উপর দৃষ্টি ফেলবে, আমরা ভাবছি শনি নাকি আমাদেরকে মারছে আর বৃহস্পতি আমাদেরকে বাঁচাতে আসছে। দেখুন কতটা ভুল ইনফরমেশন। কেন? তার কারণ আমরা জানি যে লগ্নের বা চন্দ্র হইতে তার দ্বিতীয় বা তার সপ্তম সবসময়ের জন্য মারক হয়ে থাকে। তাহলে আপনার যদি কুম্ভ রাশি হয়, তাহলে চন্দ্রের দ্বিতীয় ভাবকে, তাহলে কুম্ভের দ্বিতীয় ভাব হলো মীন, মীনের মালিককে বৃহস্পতি, তার মানে বৃহস্পতি মারকপতি। তার মানে সে যখন আপনার পঞ্চমে যাচ্ছে, সে যখন আপনার রাশির উপর দৃষ্টি ফেলছে, আপনি ভাবছেন বৃহস্পতি আপনাকে বাঁচাবে শনির হাত থেকে, বাট যদি আপনি হিসেব করেন, সে কিন্তু বেসিক্যালি আপনাকে মারতেই এসেছে। আমাদের এই ক্যালকুলেশনটা জানাটা খুব প্রয়োজন। আজকে আমরা যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব, আমরা কি দেখব? দুই থেকে আমরা কি আলোচনা করি? 2 আর 7 মারক, আমরা 6, 8, 12 বাধক। তার মানে 6, 8, 12 যদি সঞ্চারে আসে, আমার রাশির যেভাবে গিয়ে সঞ্চার করবে সেই জায়গাকে সে বাধক দেবে। আবার 2 আর 7 সে যখন আমার রাশির যে অঞ্চলে গিয়ে অবস্থান করবে, সে সেই রাশির সবার আগে সে আমাকে বাধক দেবে। তার মানে ভাবুন, আজকে যদি আপনার যদি আজকে কুম্ভ রাশি হয়, তাহলে কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনাকে বাদ দিয়ে চলেছে। এবার ধরুন আপনার কন্যা রাশি, তাহলে কন্যা রাশির সপ্তমকে, কন্যা রাশির সপ্তম হয়ে গেল মীন। তার মানে বুঝতে হবে কন্যা রাশি সাপেক্ষে মীন হয়ে গেল, তার মানে বাধক, মারক। তার মানে এই কন্যা রাশি সাপেক্ষে কিন্তু বৃহস্পতির ট্রানজিট মারক সম হতে পারে। আবার ধরুন আপনি যদি মিথুন, তাহলে মিথুনের ক্ষেত্রে, মিথুন দেখুন মিথুন কত আনন্দ পাচ্ছে না, বৃহস্পতি আমার রাশিতে আসছে, কি আনন্দ, কি আনন্দ। বাট দেখুন আপনি ক্যালকুলেশন করে দেখুন, মিথুন রাশি সাপেক্ষে 2 আর 7কে, 2 হলো চন্দ্র আর 7 হলো বৃহস্পতি। তার মানে মিথুন রাশির জন্য চন্দ্র নিজেই মারক, আবার বৃহস্পতি সেও মারক। তার মানে মারকপতি রাশিতে আসছে, আপনারা আনন্দ করছেন, আপনি ভাবছেন শনি আমার দশমে বসে আছে মিথুন রাশি সাপেক্ষে, তার মানে মিথুনের সাপেক্ষে শনি এখন আমাকে খারাপ দেবে, আর বৃহস্পতি আসছে সে আমাকে ভালো দেবে। না, বৃহস্পতি কিন্তু মারতে আসছে, শনি বাঁচিয়ে রাখবে আপনাকে দশমে। এই বিষয়গুলো, এই ইকুয়েশনগুলো আপনাকে বুঝতে হবে। আজকে যদি আমরা বৃষ ধরি, তাহলে বৃষর ক্ষেত্রে আপনার বৃহস্পতি হয়ে গেল অষ্টম, তার মানে মিথুনের ক্ষেত্রে যে মারক, বৃষর ক্ষেত্রে সে বাধক। ইন্টারেস্টিং না ফ্যাক্টটা? আজকে যদি কন্যার ক্ষেত্রে বৃহস্পতি মারক, সিংহের ক্ষেত্রে বৃহস্পতি বাধক, তার মানে ইন্টারেস্টিং হয়ে গেল। তার মানে এই যে বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতি যখন একাদশে আসবে, তার মানে সে তো অষ্টম, অষ্টম মানে আমার নৈসর্গিক সফলতার কারক গ্রহ, আমার অ্যাসেটের কারক গ্রহ, আমার নিগুড় তত্ত্বের কারক গ্রহ, আমার অকাল্টের কারক গ্রহ, সে কোথায় আসছে? আমার একাদশে, মানে আমার নৈসর্গিক সফলতায় আসছে। তার মানে অষ্টমপতি, বাধকপতি যখন সফলতায় আসে, সে কি করে? সবার আগে সফলতাকে সে বেঁধে দেবে তার আগে, তখন সেখানে আপনাকে সে সফলতা থেকে উঠতে দেবে না। হ্যাঁ, আপনি ভাববেন যে তার মানে কি আপনি উঠতে পারবেন না? না, এখানেই ট্রিক্স, এইখানেই ট্রিক্স। কেন ট্রিক্স? তার কারণ এটাই আমাকে জানতে হবে যে আমি এবার আমার কি করণীয়। এবার দেখুন মজার বিষয় হচ্ছে যে বাধকপতি যদি সম্পদ তারায়, এবার আমাকে নবতারায় আসতে হবে। দেখুন কেন হিসেব, তার কারণ হচ্ছে যে এবার আমি তো আপনাকে মারকপতি বাধকপতি বুঝিয়ে দিলাম, বা আপনার রাশি থেকে বৃহস্পতি নবমপতি হতে পারে, বৃহস্পতি পঞ্চমপতি হতে পারে, বৃহস্পতি চতুর্থপতি হতে পারে, বৃহস্পতি দ্বিতীয়পতি হতে পারে, বৃহস্পতি সপ্তমপতি হতে পারে, বৃহস্পতি নবমপতি হতে পারে, দশমপতি হতে পারে, রাশিপতি হতে পারে, লগ্নপতি হতে পারে, যাই কিছু হতে পারে না, সেটা তো আপনার চার্ট ওয়াইজ লগ্ন এবং রাশি থেকে সে ভাবের কারক গ্রহ হিসেবে আপনাকে সেই ভাবটা বার করে নিতে হবে যে আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোন ভাবের কারক গ্রহ, তাহলে গোচরে সে আপনার চন্দ্রের কোন ভাবে গিয়ে অবস্থান করছে। এবার সে যদি আপনার অষ্টম হয়, সে যদি আপনার মারক হয়, তারা কোথায় এফেক্ট বেশি দেয় আমি আপনাদেরকে বুঝিয়েছি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। আমরা দেখতে পেয়েছি যে এখানে 3টে তারা খুব নেগেটিভ তারা। কারা কারা? একটা হচ্ছে বিপদ তারা, একটা প্রত্যরী তারা, একটা বধ তারা। এর মধ্যে নিউট্রাল তারা হলো জন্ম তারা।
আপনার জন্মতারায় যখন কোনো প্ল্যানেট আসে সে খুব একটা ভালো ফলও দেয় না, খুব একটা খারাপ ফলও দেয় না, তার মানে একটা নিরপেক্ষ ফল দিয়ে চলে যায়। বাট আমরা যদি দেখি বাকি তিনটে তারা, এই যে মানে সম্পদ তারায় আপনি খুব ভালো পাবেন, আপনি খেম তারায় আপনি প্রচণ্ড ভালো পাবেন, আপনি আপনি সাধককে আপনি অত্যন্ত ভালো পাবেন, আপনি মিত্রে আপনি অত্যন্ত ভালো পাবেন, আপনি অতিমিত্রে অত্যন্ত ভালো পাবেন। তার মানে আমরা কি দেখলাম, 1 2 3 4 5 5 পর্যন্ত সে প্রচণ্ড ভালো দেবে, 3 খারাপ দেবে, 3টে তারা খারাপ দেবে, 5টা তারা ভালো দেবে, আর একটা তারা কি দেবে, নিউট্রাল দেবে। তাহলে কটা তারা হলো? 5 আর 3 8 আর 1 9, তাহলে 9টা তারা হয়ে গেল। অঙ্কটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। দেখুন, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথা বলি, যারা যারা বৃহস্পতির আমার এই ভিডিওটা যারা মিস করবেন, তারা আমার পরবর্তী যে সেগমেন্টটা সেই জায়গায় তাদের বুঝতে কিন্তু খুব অসুবিধে হবে। আমি আবারও বলি, যদি মনে হয় সেই জায়গায় বুঝতে অসুবিধে হচ্ছে, আপনারা প্লিজ আমার এই বৃহস্পতির যে পটভূমি নিয়ে যে আমি আলোচনা করলাম, বৃহস্পতির মতো একটা প্ল্যানেট কি করতে পারে তা নিয়ে যখন আলোচনা করলাম, এই আলোচনাটাকে আপনারা শুনে নেবেন। কেন? এখানে আমি অঙ্কটা জাস্ট আমি আপনাদেরকে একটু বলে রাখলাম, রাইট? তাহলে এবার আমার ধরে নিতে হবে আমার বৃহস্পতি বাধকপতি, সে যখন আমার সম্পদে আসবে, তার মানে সে বাধা দিলেও সম্পদ দেবে, অল্প বিস্তর তো দেবে। তার মানে সেই জায়গায় সে আমার এই 5টা ভালো তারাতে সে ভালো ফল দিতে দিতে যাবে, 3টে তারাতে সে খারাপ ফল দিতে দিতে যাবে, আর একটি তারাতে সে নিরপেক্ষ ফল দিতে দিতে যাবে। এবার আমাদেরকে দেখতে হবে তাহলে আপনার কোন রাশি কোন নক্ষত্র, আপনি সেই রাশি নক্ষত্র অনুযায়ী আপনার কি কি ফল পাওয়া উচিত। আমরা এবার কি করব, আস্তে আস্তে এবার আমরা রাশির দিকে ঢুকে যাব, যে আপনার যদি মেষ রাশি হয়, আপনার যদি বৃষ রাশি হয়, বা আপনার মেষ থেকে মীন পর্যন্ত আমরা 12টি রাশির উপর দিয়ে বৃহস্পতির আলোচনাকে এবার আমরা চালনা করব, যে বৃহস্পতি আমাদেরকে কি কি করতে পারে, কোন রাশি সাপেক্ষে বৃহস্পতি কি কি করবে। আমরা প্রত্যেকটি রাশি কিন্তু আমরা হাসবো, প্রত্যেকটি রাশি আমরা দুঃখ পাবো। বৃহস্পতি 1 বছর পর্যন্ত এই একটা যাত্রাপথ সে কিন্তু অতিক্রম করবে, একটা রাশি সে অতিক্রম করবে। একটা রাশিতে 3টি নক্ষত্র থাকে। কোন রাশিতে সে এবারে আসছে? সে আসছে মে মাসে মিথুন রাশিতে। মিথুন রাশিতে কটা নক্ষত্র থাকে? 3টে নক্ষত্র থাকে। মিথুনে আমরা পাবো মঙ্গলের নক্ষত্র, তারপরে আমরা রাহুর নক্ষত্র পাবো, তারপরে আমরা বৃহস্পতির নক্ষত্র পাবো। এবার মঙ্গলের নক্ষত্র কতক্ষণ থাকে? 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। রাহুর নক্ষত্র কতক্ষণ থাকবে? রাহুর নক্ষত্র থাকবে হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে রেস্ট অফ দ্য পার্ট আমরা যেটা দেখতে পাবো, তার মানে 13 20 আর এখানে 6 40, তার মানে আমার 20 হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে আর 10, এই যে 10 ডিগ্রি সেখানে আমি পাবো বৃহস্পতির নক্ষত্রে। কারা কারা থাকে, কোন কোন নক্ষত্র, তার মানে সেই নক্ষত্রগুলোর নাম কি? বৃহস্পতির অনেকগুলো নক্ষত্র আছে, বাট তার মধ্যে তো একদম স্পেসিফাইড নক্ষত্র মিথুন রাশিতে অবস্থান করে। মিথুন রাশিতে আমরা কাকে পাই? মৃগশিরা নক্ষত্রকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তারপরে আমরা আদ্রা নক্ষত্রকে পাবো 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে আমরা পুনর্বসুকে পাবো 10 ডিগ্রি পর্যন্ত। তারপরে বৃহস্পতি 6 40, তারপরে 13 20, তারপরে 10, এভাবে সে 3টে নক্ষত্রকে পার করবে। তাহলে মঙ্গলের জন্য সে মঙ্গলের কতটা জমি পার করবে? 6 ডিগ্রি 40 মিনিট জমি সে পার করবে। আমার সে যখন রাহুর জমিতে যাবে, রাহুর যে জমি সে অতিক্রম করবে কতক্ষণ পর্যন্ত? 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত সেই জমির পরিমাপ, সেই জমি সে পার করবে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে বৃহস্পতির নিজের নক্ষত্র স্বনক্ষত্রে আসবে, বৃহস্পতির নিজের স্বনক্ষত্রে আসবে পুনর্বসুতে, কতক্ষণ? 10 ডিগ্রি তার জমি। তার মানে আমি যা বুঝলাম এখানে আমার টার্মগুলো আলাদা আলাদা, 13 20 13 20 13 20 এই হিসেবে আসছে না। তার মানে হাসছে একটা 6 40 13 20 10। তার মানে বুঝতে হবে বৃহস্পতি কিছুক্ষণ মঙ্গলের নক্ষত্রে, অনেকক্ষণ রাহুর নক্ষত্রে, আর রাহুর নক্ষত্রে আর মঙ্গলের নক্ষত্রের থেকে, মানে মঙ্গলের থেকে একটু বেশি, রাহুর থেকে একটু কম কোথায় থাকছে? বৃহস্পতির স্বনক্ষত্রে। এই 3 নক্ষত্র সে এইভাবে পার করবে কতক্ষণ ধরে? 1 বছর ধরে। তাহলে মেষ রাশির কি এসে যাবে, বৃষ রাশির কি এসে যাবে, তাহলে কোন কোন নক্ষত্রের উপর দিয়ে সে যখন যাচ্ছে, তাহলে কোন রাশির কোন নক্ষত্রের উপর দিয়ে সে পাস করছে, তাহলে সে নবতারা চক্র অনুযায়ী কোন কারক গ্রহ কি, কোন তারার কারক গ্রহ, এবার সে কি আমাকে ভালো দেবে, আমি কি হাঁটবো না দৌড়বো, নাকি এবার সে আমায় খারাপ দেবে, দাঁড়িয়েই পড়বো। এই হলো ইকুয়েশন। তাহলে বোঝাতে পারলাম যে বৃহস্পতি কি করতে পারে।
কিভাবে ফল দেয়। এবার দেখুন বৃহস্পতি নিয়ে আমাদের একটা আনন্দ থাকে, আসছে দেখুন বৃহস্পতি যখন আপনার রাশিতে হিট করবে আপনার বৈবাহিক জীবনকে নষ্ট করে দেবে, স্পয়েল করে দেবে। তাহলে বৈবাহিক জীবনকে আপনাকে আস্তে আস্তে এবার মিথুন রাশির জন্য আপনার কি তৈরি হচ্ছে, বৈবাহিক ড্যামেজের জায়গা তৈরি হচ্ছে, কারণ সে মিথুন রাশিতে আসছে। ধনু রাশির জন্য কি তৈরি হচ্ছে, ড্যামেজের জায়গা তৈরি হচ্ছে। সিংহ রাশির জন্য কি তৈরি হচ্ছে, ড্যামেজের জায়গা তৈরি হচ্ছে। এইভাবে আপনাদেরকে আবার ধরুন বৃষর ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, ড্যামেজের জায়গা তৈরি হচ্ছে। কেন, আমরা জানি যখন আমরা শাস্ত্র পড়ছি বা আমরা যখন গুরুর কাছ থেকে যখন শিখছি, গুরু আমাদের বলছে যে দেখো তোমরা তো মাঙ্গলিক জানো, বাট জানো কি যে বৃহস্পতি তোমার বৈবাহিক জীবনের অর্ধেক আনন্দ নষ্ট করে দিয়ে বেরিয়ে যেতে পারে, জানো না। তার কারণ হচ্ছে আমাদের শাস্ত্র বলছে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি প্রজ্ঞার কারক গ্রহ। এবার ব্যাপারটা হচ্ছে যে ভদ্রলোক অতীব জ্ঞানী, যে ভদ্রলোক অত্যন্ত স্টুডিয়াস, যে মানুষটা অত্যন্ত পঠন পাঠনে আগ্রহী, সে কিন্তু তার মধ্যে রোম্যান্টিসিজম কম, তার মধ্যে রোম্যান্টিকতা কম, সে শুধু বই নিয়ে বসে থাকতে ভালোবাসে, সে জ্ঞান আরোহণ করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তার মানে তার কাছে বিবাহ, তার কাছে প্রেম, তার কাছে রিলেশন ম্যাটার করে না, ডেফিনেটলি ম্যাটার করে না। তাহলে কি ম্যাটার করে, তার কাছে জ্ঞান ম্যাটার করে, তার কাছে ডিগনিটি ম্যাটার করে। আজকে বৃহস্পতির কাছে ম্যাটার করে যে আমি কোন পোস্টে আছি। বৃহস্পতি মানে হচ্ছে আমার একটা অহংকার, আমি একটা বিরাট বড় জায়গায় আছি। বৃহস্পতি মানে হচ্ছে আমার সেই ছবি বিশ্বাসকে আমরা যেরকম দেখেছি বা পাহাড়ি সান্যালকে আমরা যেরকম দেখেছি, সেই ব্যক্তিত্ব সেই রকম ব্যক্তিত্ব আমরা বৃহস্পতির মধ্যে খুঁজে পাই। বৃহস্পতির এই মজাটাই হচ্ছে কিন্তু বেশ মজা, যে বৃহস্পতি যদি লগ্নে থাকে, বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে, বৃহস্পতি যদি সপ্তমে থাকে, বৃহস্পতি যদি একাদশে থাকে, তাহলে কি হয়, আমাদের বৈবাহিক ড্যামেজ তৈরি করতে আরম্ভ করে। বৃহস্পতি আমার যদি অষ্টমপতি হয়ে দ্বিতীয় আসে, তার মানে সে আমার ফাইন্যান্সিয়াল বেনিফিটকে নষ্ট করতে আরম্ভ করে, আমাকে এই জায়গায় সজাগ হতে হবে। আবার বৃহস্পতি আপনার ভাগ্যপতি, সে যখন আপনার ভাগ্যের জায়গায় যাবে, সে আপনার ভাগ্যকে এক্সপ্যান্ড করবে। বৃহস্পতি আপনার হয়তো ষষ্ঠপতি, এবার সেই বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় গিয়ে বসে রয়েছে, তার মানে আপনার ফাইন্যান্সিয়াল রোগ, ঋণ, রিপু, জ্বালা তৈরি করতে পারে। বৃহস্পতি আপনার হয়তো অষ্টমপতি, সে আপনার রাশিতে আসছে, এবার হয়তো আপনাকে রোগগ্রস্ততার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। তার মানে আমি বোঝাতে পারলাম যে ভাব, আপনার জন্মছকে যে লগ্ন, তার মানে আপনার ভাবগুলো সেখান থেকে বিচার করে নিতে হবে লগ্ন সাপেক্ষে। মানে আপনার যে রাশিতে লগ্ন, সেটি হচ্ছে আপনার প্রথম ভাব। তারপর থেকে এবার আপনার বৃহস্পতি কোন ভাবে পড়ছে সেই ভাবটা ক্যালকুলেট করবেন। এবার আপনার চন্দ্র কোথায় বসে রয়েছে জন্মছকে, তাহলে আপনার রাশি সাপেক্ষে এবার বৃহস্পতি মিথুন রাশিতে, তার মানে সে কোথায় যাচ্ছে সেই জায়গাটা দেখে নিতে হবে। মেষ থেকে মীন পর্যন্ত কোন কোন রাশি কি ফল পেতে চলেছে বৃহস্পতির এই ট্রানজিট, অর্থাৎ 2025-এর মে থেকে নিয়ে 2026-এর মে পর্যন্ত বৃহস্পতি কোন রাশিকে কি ফল দিতে চলেছে, চোখ রাখুন। আজকে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে অনুষ্ঠানটা শেষ করব। এবার আমরা চলে আসবো রাশি ফলের দিকে। তাহলে আপনাদেরকে চোখ রাখতে হবে রাত্রি 9টায় সম্রাটদার সাথে। অনেকগুলো জ্ঞান দিলাম, জ্ঞান না, একটা অঙ্ক শেখালাম। এই প্রোগ্রামটা নিয়ে আপনারা ঠান্ডা মাথায় বসে পড়ুন। দেখুন, আমি আজকে খুব তাড়াহুড়ো করে বলিনি, আজকে খুব আস্তে আস্তে বলেছি, ধীরে সুস্থে বলেছি। তার কারণ আমার খুব ভালো লেগেছে যেতে যেতে বলি, তার কারণ গড়িয়াহাটে যখন আমি চেম্বার করে ফিরি, আর গড়িয়াহাটের নিচে একজন দোকানদার আছেন, তিনি আমার খুব ভালো মানুষ, আমার খুব পছন্দের মানুষ, আমার সাথে বহুদিন, তিনি আমাকে অনেকদিন ফলো করেন। তিনি আমাকে বলেছেন, দাদা একটু আস্তে, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি সেই দাদাকেও বলি যে দাদা আপনার জন্য বললাম, বা আমি সবার জন্য বললাম, আজকে আস্তে আস্তে বললাম, এটা নিয়ে বসে পড়ুন। লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করছেন না আপনারা। 65% লোক আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটু মোটিভেট তো করুন। 9টায় দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।